আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে মাস্টার্স শেষ বর্ষে বিজনেস রিসার্চের একটি ক্লাস নিচ্ছি। আর তোমাদের সঙ্গে আছি আমি সাবিনা তসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি যে তোমরা বাসায় আছো, ভালো আছো এবং বাসায় থেকে আমাদের সঙ্গে তোমরা একসঙ্গে আমরা ক্লাস করছি। ঠিক যেভাবে আমরা ক্লাসটা করি আমরা ওই পজিশনেই এখন আছি। তোমাদের সামনে আমি আছি, আমার সামনে তোমরা আছো এবং এই ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে তোমাদের যে প্রশ্নগুলো মনে আসবে সেগুলো আমাকে কমেন্ট বক্সে দিবে। আমি পরবর্তীতে দেখে আমি তোমাদেরকে জিনিসটার কোনো জায়গায় তোমার যদি সমস্যা থাকে সে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আজ আমরা পড়ব তোমাদের চ্যাপ্টার 5-এর মেথডস অফ ডাটা কালেকশনের অংশটি। ডাটা কালেকশন আমরা প্রথমে দেখব যে ডাটা কালেকশনটা কি। তো এই ডাটা কালেকশন দেখার আগে আমাদের একটি কথা আমাদের মনে রাখতে হবে, যেটা তাই আমি একটু লাল কালি দিয়ে লিখেছি। ডাটা কালেকশন দ্য হার্ট অফ রিসার্চ। ডাটা কালেকশনকে রিসার্চের হার্ট বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। এবং প্রসেস অফ ডাটা কালেকশনটা হচ্ছে process of systematic gathering of data for a particular purpose from various sources that has been systematically observed, recorded, organized. ডাটা কালেকশনটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা একটা সোর্স থেকে সিস্টেমভাবে কিভাবে অবজার্ভ করে রেকর্ড করে ডাটাটা কালেকশন করতে হয় তাই শেখায়। এটা ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। পরিসংখ্যানের এটার প্রথম স্টেপ। দেয়ার আর সেভারাল ওয়েস অফ কালেক্টিং ডাটা। ডাটা কালেকশনের অনেকগুলো ধাপ আছে এবং কোনটা কোন ধাপে লাগবে এটা আমরা আমাদের রিসার্চের টাইটেলের উপর নির্ভর করবে। দ্য চয়েস অফ procedures usually depends on the objectives and design of the study and the availability of time, money and personnel. এটা কোন ধরনের ডাটা কালেকশন করব এটা যেমন রিসার্চের টাইটেলের উপর নির্ভর করে, অবজেক্টিভসের উপর নির্ভর করে, রিসার্চ ডিজাইনের উপর নির্ভর করে। তারপরেও আবার একটি ব্যাপার আছে যে সময়, অর্থ এবং ব্যক্তিগত দক্ষতাও কিন্তু এখানে বিরাট একটি ভেরিয়েবল হিসাবে কাজ করে। আমার যেমন এই সময় আমি যদি ডাটা কালেকশন করতে যাই, তো ডাটা কালেকশন করাটা আমার জন্য পার্সোনালি একটু মুশকিল হবে। মুশকিল কারণেই হবে কারণ এখন আমাদের যে সমস্যাটা, সে সমস্যার একমাত্র সমাধান যে আমাদের বাসায় থাকা। তো আমরা যদি বাসায় না থাকি, ডাটা কালেকশন করতে গিয়ে বের হয়ে যায়, তাহলে দেখা গেছে যে আমি একটি বড় বিপদে পড়ার আশঙ্কা থাকে। তাহলে এই সময় আমার রিসার্চের এমন কোনো কাজ আছে, আমরা লিটারেচার রিভিউর কথা বলতে পারি বা রিসার্চ ডিজাইনের কথা বলতে পারি বা কী নিয়ে রিসার্চ করবো সেই টাইটেলটা ঠিক করার কথা বলি। বর্তমানে সময় হচ্ছে এই কাজগুলো যদি আমি করে ফেলতে পারি তাহলে আমার জন্য ভালো হয়। কিন্তু আমাকে এখন ফিল্ডে যাওয়াটা আমার জন্য একটু মুশকিল এখানে হতে পারে। তো জন্য দেখা যাচ্ছে যে ডাটা কালেকশনটাও অনেক সময় পার্সোনালি ওখানে দেখা যায় যে পার্সোনালি কিছু সমস্যা এখানে থাকতে পারে।
The process by which the researcher collects the information needed to answer the research problem. আমরা এতক্ষণ যেটা শুনেছিলাম বা বলেছি সেটা কিছুটা ইনফর্মাল। আমরা যদি ফর্মালি এটা আমরা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে যে রিসার্চার যেখানে রিসার্চ প্রবলেমের উত্তরটা পেতে পারে তাহলে দেখা গেল সে এখানে ওই ডাটাটা ওই তথ্যটা ওই উপাত্তটা সেই সংগ্রহ করবে। In collecting the data, the research must decide which data to collect, how to collect the data, who will collect the data, when to collect the data. এখানে দেখা যাচ্ছে যে রিসার্চার যখনই ডাটা কালেকশন করতে যাবে তখনই সে কিছু বিষয় মাথায় রাখবে যে কোন ডাটাটা কালেক্ট করতে হবে, কিভাবে কালেক্ট করতে হবে, কে কালেক্ট করবে এবং কখন কালেক্ট করবে। কে কালেক্ট করবে এই ব্যাপারটা একটু বলে রাখি, সাধারণত যে রিসার্চ করছে সেই রিসার্চার যদি ডাটা কালেকশন করে ইট ইজ ভেরি গুড, কিন্তু দেখা যাচ্ছে সবকিছুর একটা সীমাবদ্ধতা থাকে এবং আমাদের স্যাম্পল সাইজটা কত নিব এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় আমাকে নিজে ফিল্ডে গিয়ে আমি সবসময় ডাটা কালেকশন করতে পারছি না, তাহলে দেখা গেল যে আমি কাউকে এখানে অ্যাপয়েন্ট করছে, কিন্তু অ্যাপয়েন্ট তখনই করতে পারবো ওই লোকটিকে আমি যদি কোনো ধরনের ট্রেনিং দিয়ে থাকি। তোমরা জানো যে যখন তোমরা রিসার্চের কোনো ইনস্টিটিউটই থাকে যেখানে কিছু ছেলে মেয়ে অ্যাপয়েন্ট করা থাকে যারা রিসার্চারদের ডাটাগুলো কালেকশন করে দেয়, তো ওই জন্য তাদের ট্রেনিং দেওয়া থাকে এবং দেখা যাচ্ছে যে তারা যথাসময়ে ডাটাগুলো কিভাবে কালেক্ট করবে, ডাটা কালেকশনের কিছু কৌশল আছে, কিভাবে কালেক্ট করবে, কিভাবে কথা আদায় করবে। যেমন আমি একটা জিনিস দেখেছি যে অনেক সময় সারাক্ষণই হয়তো প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন কথা বলছে, কিন্তু যখনই লিখিতভাবে বলার কথা বলি তখন কিন্তু লিখিতভাবে দিতে চায় না। বিশেষ করে মেয়েরা শ্বশুরবাড়ির সম্পর্কে সারাক্ষণই প্যান করছে, কিন্তু যখন কোনো একটি কাগজে লিখিতভাবে দিতে বলি তখন কিন্তু ওখানে দিতে চাচ্ছে না। এটাও একটা রিসার্চের টাইটেল হতে পারে যে ডাটা মৌখিকভাবে অনেকবার বলছে কিন্তু লিখিতভাবে কখনোই বলছে না। The purpose of data collectionের উদ্দেশ্যটা কি? To obtain ইনফরমেশনটাকে কালেক্ট করা, টু কিপ অন রেকর্ডটা রাখা, টু কিপ ডিসিশনস অ্যাবাউট ইম্পর্টেন্ট ইস্যুস, একটা ইম্পর্টেন্ট ইস্যুর ব্যাপারে ডিসিশনটা নেওয়ার জন্য যে তথ্যগুলো দেওয়া হয়, টু পাস ইনফরমেশন অন টু আদার্স, অন্যকে ইনফরমেশন দেওয়া। আমরা একটা কথা বলে রাখি এখানে ইফাকে যে সাধারণত দেখা গেছে আমরা বলে থাকি, ম্যানেজমেন্টের স্টুডেন্টরা সবসময় বলে থাকে যে আমরা সিদ্ধান্ত নিয়ে হচ্ছে ইনফরমেশনের উপরে। কয় ধরনের ইনফরমেশন আছে? আমরা সাধারণত দেখা যায় যে আমরা যখন ইলেকট্রনিক্স জিনিস কিনি আমরা বেশ কয়েক জায়গা থেকে আমরা ইনফরমেশন নিয়ে থাকি, যে এই জায়গা থেকে ইনফরমেশন থেকে ওই জায়গা থেকে জিজ্ঞেস করে থাকি, বা বর্তমানে আমাদের ইউটিউবে কিছু আমরা ফ্যাসিলিটি পেয়ে থাকি, কিছু সুবিধা পেয়ে থাকি এ সম্পর্কে জানার জন্য, তো এই নিয়ে থাকি এবং লাস্টে আমরা একটা ডিসিশন নিই। তো অনেক সময় কিন্তু ডিসিশন নেওয়ার জন্য তথ্য ইনফরমেশন খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা রিসার্চে যখন আমরা শুরু করেছি তো প্রথম দিক থেকে আমরা কিন্তু এই কথাটা খুব বেশি বলছি যে কি ধরনের সহযোগিতা আমরা পাবো, সে সহযোগিতার উপর নির্ভর করে কিন্তু আমাকে ডাটা রিসার্চ টাইটেলটা নির্ধারণ করতে হবে এবং সামনের দিকে আগাতে হবে যে আমি কি ধরনের ইনফরমেশন পাবো। এবং ডাটা কালেকশনের কাজগুলো হচ্ছে যে ইনফরমেশনটাকে তথ্যটাকে নিয়ে এটাকে উপাত্ত তৈরি করা এবং এটাকে রেকর্ড করে রাখা এবং এটাকে ডিসিশন মেকিংয়ে ব্যবহার করা এবং অন্যকে এটা সম্পর্কে
জানানো। এরপরে আমরা দেখতে পারবো প্রাইমারি ডাটা কাকে বলি? দ্য ডাটা হুইচ আর কালেক্টেড ফ্রম দ্য ফিল্ড আন্ডার দ্য কন্ট্রোল and supervision of an investigation. Primary data means original data that has been collected specifically for the purpose in mind. The type of data are generally fresh and collected from the first time. It is useful for current studies as well as for future studies. প্রাইমারি ডাটাটা যেটাকে প্রথম কালেক্ট করা হয় এবং এই কালেকশনটা সাধারণত হয় একজনের সুপারভাইজারের আন্ডারে এবং এটা একদমই ফ্রেশ থাকে, ফার্স্ট টাইম ফ্রেশ থাকে এবং এটা দেখা যায় যে যখন এটা আমরা সেকেন্ডারিতে ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে ফিউচারে এটা আমরা অন্যকে দিই, তখন এটা কিন্তু আবার সেকেন্ডারি ডাটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব যে কি কি ফ্যাক্টর ডাটা কালেকশনে ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি কি নেচারের উপর ডাটা কালেকশনটা করা হয়, যে একটা হচ্ছে নেচার, স্কোপ অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য ইনকোয়ারি। কি নেচার, কি স্কোপ, কি অবজেক্টিভসের উপর ভিত্তি করে আমরা ডাটাটা কালেকশন করছে। সোর্সেস অফ ইনফরমেশন, আমরা একটু আগে বলেছি একটা কথা যে সোর্সেস অফ ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ একজন রিসার্চার অনেক সময় দেখা যায়, আমরা অনেককে দেখেছি যে তোমার কাজের কি খবর বলে কাজ শেষ করতে পারি নাই। কাজ শেষ করতে না পারার কারণটা হচ্ছে যে সেই ইনফরমেশনের যে সোর্সের গুলোর কথা বলেছে, সে সোর্সের কথা বা চিন্তা করছে, সে সোর্সগুলো তাকে সেই ওই জায়গা থেকে ওরকম সহযোগিতা পায়নি। অ্যাভেলেবিলিটি অফ ফান্ড, অর্থ এখানে একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে, বড় একটি ভেরিয়েবল হিসেবে কাজ করে। টেকনিক্স অফ ডাটা কালেকশন, ডাটা কালেকশনের টেকনিকটাও এখানে খুব একটা ইম্পর্টেন্ট, যে কোন টেকনিকটা ব্যবহার করব, প্রাইমারি টেকনিক ব্যবহার করব নাকি সেকেন্ডারি টেকনিক ব্যবহার করব, এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ট্রেন্ড পারসন। আমরা অনেক সময় দেখা যায় বা আমি নিজে অনেক সময় দেখি যে আমাদের বাসায় বলো বা কর্মক্ষেত্রে বলো, যে অনেকে আসে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে, তো আমি অনেক সময় বিরক্ত হই। তো বিরক্ত হলেও দেখা যাচ্ছে ওরা কিন্তু বুঝে যে আমি বিরক্ত হচ্ছে, কিন্তু বিরক্ত হলেও ওরা ওটা প্রকাশ করে না, বা হ্যাঁ ম্যাডাম, আমি ম্যাম থ্যাংক ইউ, আমি আবার আসবো, কখন আসবো বলেন, আমি খুব দুঃখিত আপনাকে বিরক্ত করলাম, আপনি আসলে কাজ করছিলেন, এই ধরনের কথাবার্তাগুলো বলে। তো যারা ডাটা কালেকশন করবে তাদেরকেও কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের এই মাথা ঠান্ডা রেখে এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে হবে, এবং এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা যদি তারা না বলে, তাহলে দেখা যাচ্ছে যে তারা ডাটা কালেকশন করতে পারবে না। এরপরে আমরা দেখব ডাটা কালেকশনের কিছু মেথড আছে, তার মধ্যে 1 নম্বর মেথডটা আমরা দেখি, অবজারভেশন মেথড। Observation method, as the name itself indicates, is based on observation. Observation is key and scientific study of a problem. আমরা তোমাদের ডাটা কালেকশনের উপর গত সপ্তাহে একটা ক্লাস করেছি, এক সপ্তাহে ওটা আবার একটু রিভিউ করে সামনের দিকে আগাচ্ছি। এখন আমরা টাইপস অফ ডাটা কালেকশন করছি। টাইপস অফ ডাটা কালেকশনের একটি হচ্ছে অবজারভেশন মেথড। এটা আমাদের অবশ্যই প্রাইমারি ডাটার টাইপস অফ ডাটা কালেকশন অফ প্রাইমারি ডাটা। এই অবজারভেশন মেথডটা হচ্ছে, এটার নামেই বলে দিচ্ছে যে এটা হচ্ছে একটি অবজার্ভ করা, মানে নিরীক্ষা রাখা বা তারকে দৃষ্টিপাত করে রাখা, এবং এটা হচ্ছে কিন অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি অফ এ প্রবলেম, খুব তীক্ষ্ণ এবং বৈজ্ঞানিক একটা স্টাডি অফ প্রবলেম। বিশেষ করে মনোবিজ্ঞানের, আচরণ সম্পর্কিত বিজ্ঞানের
তোমাকে অবশ্যই অবজারভেশন মেথডে যেতে হবে। আহ, কারণ হচ্ছে আমি অনেক সময় আহ, মানুষের কথা, আচরণ এগুলো দেখে, যেমন আমি যদি এখন বলি যে তোমাদের আমার ক্লাস কেমন লেগেছে, তোমরা সবাই ভালো বলবে, কিন্তু আমার কিছু টেকনিক আছে, এই টেকনিকের মাধ্যমে, অবজারভেশন টেকনিক আছে, আমি বুঝতে পারবো যে তোমাদের আসলে ক্লাসটি ভালো লাগেনি। আমি তোমাদেরকে ক্লাসের যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনের মজাটা আমি তোমাদেরকে দিতে পারিনি। দেখা গেল যে ভালো লাগলে যে কাজটি হবে, আমি একটা জিনিস বলার সঙ্গে সঙ্গে তোমাদের এটা তোমরা এটা নিতে পারবে। কিন্তু যখন তোমার আমাকে ভালো লাগছে না, আমার ক্লাস ভালো লাগছে না, বা আমার পড়ানোর টেকনিক ভালো লাগছে না, বা এই সাবজেক্টের প্রতি তোমরা আগ্রহ ফিল করছো না, তাহলে দেখা যাচ্ছে যে ক্লাসে মনোযোগ অনেক কম থাকবে, এবং আমি পরবর্তীতে আমি যখন কোনো একটা ফিডব্যাকে আসা আমার খুব কম থাকবে। এজন্য দেখা গেছে যে টিচারের পড়ানোর উপরও কিন্তু ছাত্রদের মনোযোগ অনেকখানি নির্ভর করে। তো এটার সুবিধাটা হচ্ছে সাবজেক্টিভ বায়াস ইলিমিনেটেড। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে পক্ষপাতিত্ব থাকে ওটা অনেক সময় কম থাকে। রিসার্চার গেটস ইজ কারেন্ট ইনফরমেশন, একটা কারেন্ট ইনফরমেশন, চলতি ইনফরমেশন পাওয়া সম্ভব হয়। ইন্ডিপেন্ডেন্ট টু রেসপন্ডেন্টস ভেরিয়েবল, একটা রেসপন্ডেন্টসের চাপের উপর থেকে, বা এটার উপর ডিপেন্ড করা থেকে, নির্ভর করা থেকে এটা অনেক অংশে মুক্তি থাকে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ এ এক্সপেন্সিভ মেথড, এটা খুব এক্সপেন্সিভ মেথড, কারণ আমার ওই জায়গায় যেতে হবে, দেখতে হবে, এবং বারবার যেতে হবে। তোমাকে আমি অল্প কিছুক্ষণ দেখে তোমার সম্পর্কে আমি একটা বড় ডিসিশন নিয়ে নিতে পারি না। অল্প কিছু কোয়েশ্চেন হয়তো এমন দেখা যাচ্ছে যে আজকের ক্লাসটা, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হলে আমাদের ঢাকা শহরে যেটা জলবদ্ধতা, তো যখন বাসায় থাকি তখন অবভিয়াসলি ভালো লাগে, আজকে একটু বের হতে হয়েছে। এটা আমার ভীষণ মানে রাস্তায় এত নোংরা দেখি যখন জলবদ্ধতার কারণে, খুব খারাপ লাগে। তো দেখা গেল যে এই সময় আমি যদি হয়তো ক্লাসে গেলাম, নর্মাল সময়ে আমি মিরপুর থেকে ঢাকা কলেজে গেলাম, তো সেদিন হয়তো আমার মন মানসিকতা অতটা ভালো না, এবং তোমরাও যারা মিরপুর থেকে এসেছো তাদেরও মন মানসিকতা অতটা ভালো না। তো সেই একটা দিন দেখে তোমাকে আমি একটা ডিসিশন দিয়ে দিলাম, তোমার অবজারভেশনটা করতে হবে বেশ সময়টা ধরে, লিমিটেড ইনফরমেশন। দেখা যাচ্ছে যে এখানে ইনফরমেশনটা লিমিটেড থাকে। আজকে তুমি একরকম আচরণ করলে, কালকে তুমি অন্যরকম আচরণ করলে, এবং এটা সে হয়তো দুটো আচরণের মধ্যে সিমিলারিটি পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। আনফরসিন ফ্যাক্টরস মে ইন্টারফিয়ার উইথ অবজারভেশনাল টাস্ক, অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য অন্য বাহ্যিক কিছু ফ্যাক্টরও এখানে কাজ করে ফেলে। রেসপন্ডেন্টস ওপিনিয়ন ক্যান নট বি রেকর্ডেড অন সার্টেন সাবজেক্ট, অনেক সময় দেখা যাচ্ছে যে যে সাবজেক্টটার বিষয়ে আমি কাজ করতে চাচ্ছি সেই সাবজেক্টের বিষয়ে তুমি কিছুই বললে না, বা তোমার কিছুই আমি পেলাম না, এবং এটা রেকর্ডও করা যায় না। ইট ইমপ্লিফাইজ দ্য ইউজ অফ আইস, এটা সাধারণত চোখের দেখাটার উপর নির্ভর করে। It is the accurate watching and nothing of phenomena as they occur with regard to the cause and effect. এটা অনেক সময় আমাদের কার্যকারণের, এই কাজটা কোন কারণে আমি করলাম সেটার অ্যাকুরেট কোনো তথ্য আমাদের দেয় না। আমি অনেক সময় দেখেছি যে অনেক মানুষ এক এক জায়গায় এক এক রকম থাকে, এবং এই এক এক রকম আচরণটা সে নিজে ইচ্ছাকৃত করে তার কিছু সিকিউরিটির কারণে। স্পেশালি যারা
অভিনেত্রী বিশেষ করে আমি আমাদের শ্রদ্ধেয় আব্দুল কাদের, তিনি অনেক কমেডিয়ান চরিত্র ছিল, কিন্তু উনি বাটা শো কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তো দেখা গেছে যে সব জায়গায় যদি উনি হাস্যরসাত্মক ব্যক্তিত্ব নিয়ে উনি উপস্থিত হয়, তাহলে ওনার কর্মক্ষেত্রে বিঘ্নিত হবে। তো এই জন্য দেখা যায় যে এক জায়গায় এক এক রকম আচরণ করে, ফলে দেখা যাচ্ছে যাকে আমি অবজার্ভ করবো বা যে সিচুয়েশনটা আমি অবজার্ভ করব, সেটার সঙ্গে এটা আমার কার্যকারণে একরকম নাও হতে পারে। এটার বৈশিষ্ট্য হচ্ছে it is always direct, it takes place in natural setting, less structure, it makes only the qualitative study। এখানে একটা ব্যাপার আছে, অবজারভেশন মেথড করতে গেলে ডাটা কালেকশনের জন্য আমাকে রিসার্চারকে নিজে যেতে হবে, কারণ এটা খুব প্রত্যক্ষ একটা প্রক্রিয়া, এবং এটা অনেক সময় দেখা যায় যে আমি স্ট্রাকচারকে দিয়ে আমি এই প্রক্রিয়াটাকে গাঁথতে পারবো না, এটাকে আমার একটু অন্যভাবে করতে হবে, ইনফর্মাল থেকে এই কালেকশনটা নিতে হবে, এবং এটা হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডি, যেটা গুণগত স্টাডি। এই গুণগত স্টাডিতে আমাদের এই অবজারভেশন মেথডটা আমার লাগবে। আজকে আমরা অবজারভেশন মেথডটা অনেক বড়, আমরা এতটুকুতে থাকলাম, বেশি আগালাম না। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে, আমি নিচে কমেন্ট বক্সে তোমাদের কোশ্চেনগুলো আমাকে দিবে, আমি তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এখন বাসায় থাকবে, কোনো রকমের বাসা থেকে বের হওয়া যাবে না। তোমাদের সবাইকে ধন্যবাদ, আশা করছি পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। আমি সৃষ্টিকর্তার কাছে আমাদের সবার কল্যাণ কামনা করছি, প্রার্থনা করছি আমরা যেন খুব তাড়াতাড়ি এই মহামারী থেকে বের হয়ে আমরা মুখোমুখি ক্লাসটা যেন নিতে পারি। আল্লাহ হাফেজ।